তার প্রথম পক্ষের বেবি হয়, তার প্রথম পক্ষের 2 নম্বর বেবি যেদিন হয়, আমি তখন রংপুরে। তখন বেবি হওয়ার পরে সে আসতে পারে, আমার আমার সাথে কথা ছিল যে আমি তো প্রতিষ্ঠান পরিচালনা করি, আমি রংপুরে থাকতে পারবো না, আমার প্রতিষ্ঠান পরিচালনা করার কেউ নাই, আমার আমার থাকতে হবে, আমি রংপুরে থাকতে পারবো না। কিন্তু তখন সে হঠাৎ করে তার দাবি, এটা আমার বিয়ের শুরুর দিকে, যে সে আমাকে ছাড়া থাকতে পারবে না, সে আমাকে ছাড়া থাকতে পারে না। তার ওইটার প্রথম পক্ষে তাকে ভালো লাগে না, একদম সারাসারি কথা বলছে, তাকে তার ভালো লাগে না, সে আমাকে ছাড়া থাকতে পারে না, তার ভালো লাগে না। যেভাবেই হোক মাদ্রাসা অন্য কাউকে যেভাবেই হোক বোঝাই দিয়ে হলেও আমাকে রংপুরে থাকতে হবে। তো ট্রায়াল স্বরূপ আমি একটা আমার বিয়ের প্রথম যেই ঈদুল ফিতর আমি সেটা রংপুরে করি। তো ওই সময়টাতেই আগে পরে একটা সময়ে তার প্রথম পক্ষের দ্বিতীয় বেবিটা হয়েছিল। তো ওই এই জিনিসটা আমার একটু খারাপ লাগছে, মানে একটা জিনিস মা না, ওকে মেনে নিছি, সরাসরি দেখা আর একটু কষ্ট লাগার বিষয়। আমার খারাপ লাগছে, আমি তবু আমার সেই খারাপ লাগা আমি প্রকাশ করি, আমি শুধু বলছি কি আমার মনে হয় রংপুরে থাকতে কষ্ট হবে, আমি ঢাকা থাকতে চাই, আমি থাকবো না, আমি বাসায় যাব, আমার ভালো লাগতেছে না এখানে। মানে আমি এই বিষয়গুলো নিতে পারি না, তারা যেটা চায় এক ঘরের মধ্যে 4টা ওয়াইফ থাকবে, এই রুমে একটা, ওই রুমে একটা, ওই রুমে একটা ঢুকতে। ওকে, এরকম অনেক মেয়ে আছে, তুমি তাদের নিয়ে থাকো, আমাকে আমার জগতে আমার মতো করে আমি থাকি না হয়। তো এখানে আমি তারপর শুধু সিম্পলি তার উপরে কোনো কর্কশ ভাষায় না, তাকে প্রেশার ক্রিয়েট করে না, কারণ আমি ইতিমধ্যে আমার জানা হয়ে গেছে যে মারাত্মক বদমেজাজি সে। আমি তখন সিম্পলি শুধু এতটুকু বলছি যে আমাকে আমি বাসায় যাব, আমার না এখানে ভালো লাগে না, আমি মেবি এখানে মানে এভাবে থাকতে পারবো না। দেন সে আমাকে এমন ভাবে মারধর করে, তার হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে আমাকে, মানে আমি যেন একটা বল, আমাকে তুলে তুলে আছাড় দিয়ে বেডের উপরে ফেলে, বেড থেকে নিচে ফেলে, হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে, আমার চোখটা ফুলে যায়, এভাবে কালো হয়ে যায়, একদম খুব ফুলে এভাবে কালো হয়ে যায়। তো আমি তার মধ্যে কোনো অনুশোচনা আজ অব্দি দেখি নাই, সে যে আমাকে এত আঘাত করছে আমি বলতেছি, আজ অব্দি আমি কোনোদিন তার মধ্যে কোনো অনুশোচনা দেখিনি। তো আমি চোখ দিয়ে তাকাতে পারছিলাম না। তারপর সে নিজেই শিডিউল করলো রাতের বেলা সে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে। ডক্টরের কাছে গেল, ডক্টরের কাছে না, সে না, আপনাকে পরিচয় মারার দিচ্ছে পর? ডক্টর। হ্যাঁ, ডক্টরটা তার পরিচিত, আমি বুঝতে পারলাম, আমি তো জানি না। ডক্টরকে সে পরিচয় দিচ্ছে আমি নাকি তার কাজিন। আমার তো খারাপ লাগলো যে আশ্চর্য, মানে তুমি গোপন করছো, মানে আমি তার কাজিন, এটা কি ধরনের কথা। তো আমি তারপরেও তার উপরে উচ্চবাচ্য করার আমার শক্তি নাই, আমার সাহস নাই। তো এখন ডক্টর থেকে বের হয়েছি, আমি একটু মনটা খারাপ, কথা বলতেছি না আর কি, চুপ করে আছি। হসপিটাল থেকে বের হয়েছি বাইকে চড়ে, এখন তার কথা যে ঘুরতে যাব, বাইকে সে এখন ঘুরতে যাবে। তা আমি বললাম কি যে আমি চল বাসায় যাব, আমার ভালো লাগতেছে না, আমার মনটা ভালো লাগতেছে না, বাসায় যাই। এতটুকু বলছি, পরে সে আমাকে ওই অচেনা অজানা একটা শহর, আমি প্রথম গেছি জীবনে, আমাকে সেখানে তার বাইক থেকে নামায় দেয়, বাইক থেকে নামায় দিয়ে সে চলে যায়। আমি, আমার কাছে আমার ব্যাগ ছিল, আমার ব্যাগে তখন মাত্র 1,000 টাকার একটা নোট ছিল, কোনো ভাঙতি টাকাও ছিল না। আমি কি করব, গ্রামের রাস্তা তো, রাত হয়ে গেছে অনেক, প্রায় তখন 11টার মতো হয়ে গেছে, গ্রামের রাস্তা তো, মানুষজনও নাই, যে আমাকে রাস্তার মধ্যে ফেলে বাইক নিয়ে চলে যায়। আমি আস্তে আস্তে আমি তখন সিদ্ধান্ত নিই, তাহলে আমি আমার কি করতে হবে, আমি বাসায় কিভাবে যাব। ঠিক আছে, হাঁটা শুরু করি। রিক্সাওয়ালা একটাকে পাইছি, জিজ্ঞাসা করি যে আচ্ছা এখানে বাস কাউন্টার কোন জায়গায়, আমার কাছে যে টাকা আছে এটা দিয়ে যে আমি বাসায় আসতে পারবো কিনা এটাও আমি জানি না, আমার জানা নাই। তো সে এরকম সে বলতে পারলাম না। আবার আবার হাঁটতে থাকি, আবার আরেকটা রিক্সাওয়ালার কাছে যোগাযোগ করি, আরেকটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি, সেও বলতে পারে না। এভাবে আমি না অলি গলিতে হাঁটা শুরু করছি। তারপরে পেছন থেকে দেখলাম সে ছু মেরে আসলো বাইক নিয়ে, এসে আমাকে একদম থাবা দিয়ে বাঘের মতো ধরলো আমার বোরকাটা ধরে। আ- আ- বস, বাইকে বস, আচ্ছা বসলাম। এর মধ্যে তো তার আছেই যা, মানে আমি জীবনেও এরকম দেখি নাই, বেয়াদব, এই অসভ্য, এগুলো বলা শুরু করলো। আমি তো ভয়ে আমার আমি আমি শুধু বলতে না, আমাকে বাসায় যেতে দাও, আমাকে বাসায় যেতে দাও। মানে আমি ভয় পেয়ে গেছি, আমি তাকে ভয় পেয়ে গেছি এক কথায়। আর আমি, আমার তার সাথে আমার আর চলার কোনো ইচ্ছাও নাই।